এখন বাজে প্রায় রাত 7টা। আমি হেরিকেন নিয়ে হাড়ু কাকার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। এই প্রচণ্ড গরমে আর কাজের চাপ, আজ মাথাটা বেশ ধরেছে। সন্ধ্যা নামতেই সিদ্ধান্ত নিলাম আজ হাড়ু কাকার গল্পের আসরে যাব। বেশ অনেক দিন হয়ে গেল হাড়ু কাকার গল্পের আসরে যাওয়া হয়ে ওঠেনি। বাড়ির কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে এক মুহূর্তেও নিঃশ্বাস নেওয়ার সময় নেই। সারাদিন কাজ করতে আর ভালো লাগে না, কারণ বাড়িতে আমার বাবা দীর্ঘদিন ধরে ভীষণ অসুস্থ, তাই বাড়ির সমস্ত কাজ আমাকেই দেখাশোনা করতে হয়। হাড়ু কাকার চায়ের দোকানে বেশিক্ষণ থাকা যাবে না। রাত 9টা বা 10টা বাজলেই বাড়ি ফিরে আসতে হবে, কারণ বাড়িতে অসুস্থ বাবা আছে। এই গ্রামে হাড়ু কাকার চা বেশ নাম করা, আর তার সাথে হাড়ু কাকার গল্প হলেই তো আর কোনো কথা নেই। আজ অনেক দিন পর যাচ্ছি গল্প শুনতে। শুনেছি হাড়ু কাকা যা গল্প শোনায় তার সবই নাকি বাস্তবে কারোর না কারোর সাথে বাস্তবে ঘটে। হাড়ু কাকা বিভিন্ন ধরনের গল্প শোনায়, কখনো দুঃখের বা কখনো হাসির, আবার কখনো কখনো উপকারের। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি কাকা যে গল্প শোনায় তা কারোর না কারোর সাথে ঘটবেই, কিন্তু হাড়ু কাকা গল্পে কারোর নাম উদ্দেশ্য করে না। আসলে তিনি নিজেও জানেন না তার বলা গল্পগুলো কিভাবে বাস্তবে ঘটে। এমন অলৌকিক ঘটনার অধিকারী হয়েও মানুষ অতি সাধারণ। আমি হাঁটতে হাঁটতে হাড়ু কাকার চায়ের দোকানে চলে আসলাম। বাহ, আজ তো সকলেই আছো দেখছি। কাকা, কড়া করে 1 কাপ চা দাও তো দেখি। এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? বাড়িতে বাবা অসুস্থ, তাই বাড়ির কাজ খুব বেড়ে গেছে কাকা। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মন আর টিক ছিল না বাড়িতে, তাই চলে আসলাম তোমার কাছে গল্প শুনতে। এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। ভালো করেছিস, আমাদের গল্প তো তোকে ছাড়া জমেই না। ঠিক বলেছিস রোহিত। আরে থাম বাবারা, থাম দেখি। আমার গল্প শুনতে তোরাই গল্প করছিস, তাহলে কি করে হবে? আচ্ছা আচ্ছা কাকা, থামছি, এবার তো গল্প শুরু করো। তোদের আমি আজ পর্যন্ত অনেক ধরনের গল্প শুনিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম গল্প শোনাবো। কি গল্প কাকা? আজ তোদেরকে ভূতের গল্প শোনাবো। না না কাকা, আজকে থাক, ভূতের গল্প অন্যদিন শোনাবে। তোমার ভূতের গল্প বাস্তবে ঘটে, তুমি অন্য কোনো গল্প শোনাও। আমি কাকার সাথে একমত। হ্যাঁ কাকা, প্রতিদিন তুমি ওইগুলো শোনাও, আজ তুমি বরং ভূতের গল্প শোনাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে শোন। সেদিন রাত বাজে 10টা বা 11টার কাছাকাছি। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘন অন্ধকার, তার মধ্যে আবার আকাশে ঘন কালো মেঘে ঢেকে আছে। কখন জানি বৃষ্টি নামবে এমন একটা ভাব। একজন লোক গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল। আকাশের অবস্থা দেখে সে দ্রুত গতিতে পায়ে হাঁটছিল, যাতে বৃষ্টি নামার আগে সে বাড়ি ফিরতে পারে। সেদিনের পরিবেশটা ছিল একদম অন্যরকম। প্রকৃতিতে কোনো বাতাস নেই, ঝিঝি পোকাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। বলতে গেলে যেন সবকিছু থমকে গিয়েছে। লোকটি দ্রুত গতিতে পা চালিয়েও শেষ রক্ষা হলো না। ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো। লোকটি বাড়ি ফেরার পথে পড়তো মস্ত বড় একটা বট গাছ। বৃষ্টির প্রকোপ অনেক বেশি হওয়ায় সে মনে মনে ভাবলো ওই বট গাছের নিচে আশ্রয় নিবে। রাস্তার পাশের বট গাছের নিচে দাঁড়িয়ে গেল আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। কিন্তু বৃষ্টি যেন কিছুতেই থামছিল না, আর বৃষ্টির ফোঁটাগুলো বাড়তে লাগলো। হঠাৎ লোকটি তার নিজের পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করলো। হাড়ু কাকার গল্প শুনতে শুনতে আমার চোখ পড়ল দেওয়ালে থাকা ঘড়ির দিকে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত বাজে 10:30।
তখনই আমি হাড়ু কাকাকে বললাম, কাকা থাক, আমি আর গল্প শুনবো না। রাত বাজে 10টা, বাড়িতে অসুস্থ বাবা একা আছে, আমাকে এখন যেতে হবে কাকা। আচ্ছা বেশ, বাড়ি যেতে চাইলে দ্রুত যা। আকাশের অবস্থা একদম ভালো নয়, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আমি তো ওটাই ভাবছি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, থাকো তাহলে সবাই, কাল দেখা হবে। কাকার গল্পটা শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না। সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। হাড়ু কাকার চায়ের দোকান থেকে আমার বাড়ি 3-4 কিলোমিটার হবে। এই পথে তেমন একটা মানুষ যাওয়া আসা করে না, তাই রিক্সা বা যানবাহন পাওয়া যায় না, তাই হেঁটেই বাড়ি ফিরতে হবে। আকাশটি ঘন কালো মেঘে ঢেকে আছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানোর আলোতে চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে, আর খানিক বাদে সবকিছু ঘুটঘুটে অন্ধকার। হাতে একটি হ্যারিকেন নিয়ে পথ হাঁটছি। আচমকা ঝমঝম বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি পড়ার কারণে আমি মহা বিপদে পড়ে গেলাম। কি করব কিছুই বুঝে ফিরে উঠতে পারছিলাম না। রাস্তার পাশে ছিল মস্ত বড় একটা বট গাছ। আমি দ্রুত গতিতে হাঁটতে লাগলাম সেই বট গাছের কাছে নিচে আশ্রয় নিতে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি বট গাছের নিচে আশ্রয় নিলাম। ইস, এখন বাড়ি ফিরবো কি করে? এত ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা তো অসম্ভব। এইদিকে আবার অনেক রাতও হয়ে এসেছে। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। বৃষ্টি একটু থামলেই না হয় বাড়ি ফিরবো। মনে মনে ভাবলাম, যদি কাকার গল্প যদি অতক্ষণ ধরে না শুনতাম, তাহলে বৃষ্টির আগেই বাড়ি ফিরে যেতাম। কাকার কথা মনে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকার বলা গল্প সত্য হবে না তো? কাকার কথা আমাকে ভাবাতে লাগলো। হঠাৎ আমার মনে হলো, কাকার বলা গল্পতে ওই লোকটি আমি নই তো? আমার সাথে তো সেই একই ঘটনা ঘটছে। এমন কথা ভাবতে আমি অনুভব করলাম আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু পিছনে কেউ নেই। চারিদিকে তাকিয়ে আমি আবারও বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ বাদে আবারও পিছনে দাঁড়িয়ে থাকার অনুভব করলাম। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি, কিন্তু পিছনে কেউ নেই। এবার আমার মনের ভিতরে ভয় করতে শুরু করলো। মনে মনেই ভাবলাম বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। কারো কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। কেউ যেন খুপিয়ে খুপিয়ে কাঁদছে। আমি চারিপাশটা ভালো করে ঘুরে দেখছি, কিন্তু কোথাও কেউ নেই। এত বৃষ্টির মধ্যে কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে? তখনই আমি হ্যারিকেনের মিটিমিটি আলোতে দেখতে পাই, আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেই গাছের ডালে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সেই মেয়েটির চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর বিকট ভাবে হাসতে থাকে। সেই গলায় দড়ি দেওয়া মেয়েটিকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। কি করবো কিছু বুঝে পেরে উঠতে পারছি না। আমি তখনই ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে, আমি নিজেকে বিছানায় দেখি, আর আমার পাশে আমার বন্ধু রোহিত আমার পাশে বসে আছে। আমি রাতের ঘটনা সব খুলে বলি। যে কাকার বলা গল্পটি বাস্তবের সঙ্গে ঘটে যায়, সেই রাতে যা আমার সাথে ঘটলো। আত্মা, প্রেতাত্মা, ভূত বলে কিছু হয় না, সেটা আমরা বরাবরই বিশ্বাস করি। আমি, রোহান আর শুভ, আমরা তিনজনেই খুব ভালো বন্ধু। আমরা ঠিক করেছি আমরা পিকনিক করব। বাড়ি থেকে একটু বের হতেই দেরি করে ফেলেছি, তারা এতক্ষণে হয়তো পৌঁছে গিয়েছে।
এতক্ষণে একটা গাড়ি দেখাও নেই, আর জায়গাটা এতটা নির্জন, একটা লোকেরও দেখা নেই। কটার দিকে যে পৌঁছবো তারও ঠিক নেই। এমন সময় আমি দেখতে পেলাম একটা 3 চাকাওয়ালা অটো এদিকেই আসছে। এই যে মশাই, শুনছেন? আপনি কি ফুলাডাঙ্গা যাবেন? কেন যাব না বাবু, আমি তো ওই দিকেই যাচ্ছি। উঠে আসুন বাবু, উঠে আসুন। আমি অটোতে উঠে বসলাম। বাবা, এত নির্জন জায়গা, একটা গাড়ি দেখাও পাচ্ছিলাম না। ভাগ্যিস আপনি এলেন। গাড়িও এদিকে খুব কমেই চলে বাবু। আমিও শেষ ভাড়ার আশায় ছিলাম। তা মশাই, আপনার নাম কি? আগে আমার নাম কেষ্টু। আপনার বাড়ি কি এইদিকেই? না বাবু, আমার বাড়ি এখান থেকে অনেক দূর। ও আচ্ছা। তা মশাই, চুয়াডাঙ্গা পৌঁছতে কত সময় লাগবে? ঠিক তা বলতে পারবো না বাবু, কারণ আমি ওই পথে খুব কমেই গেছি। আমি আর কথা বাড়ালাম না, অটোটাও ছুটে চলেছে গ্রামের মেঠো পথ। হঠাৎ চোখে পড়ল সামনে অটো থামানোর জন্য একটি লোক হাত নাড়াচ্ছে। কাছে যেতে চিনতে পারলাম, এটা তো শুভ। এই যে দাদা, একটু দাঁড়ান। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে বলিস না, একটাও গাড়ি দেখা পেলাম না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি তো ভাবছিলাম আজ আমার যাওয়াই হবে না। আরে তাড়াতাড়ি উঠে আয়, দেরি করিস না। তা তোরে তো দেরি হলো কি করে? আমি তো ভেবেইছিলাম আমি মনে হয় সবার শেষে পৌঁছবো। তারা কোথায়? তারা তো অনেক আগেই বেরিয়ে গেছে। দেখ সুমিত, আকাশটা কেমন মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তা যা বলেছিস, বৃষ্টি নামার আগেই পৌঁছতে পারলে ভালো। আর কতক্ষণ সময় লাগবে কে জানে। পাশের ওই রাস্তা দিয়ে নিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব বাবু। নিয়ে যাব কি ওই রাস্তা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো, ওইখান দিয়ে নিয়ে চলো। হঠাৎ ওই আকাশের কালো মেঘ জলের ফোঁটায় রূপান্তরিত হয়ে যায়। মুষলধারা বৃষ্টির আর ঝড়ের দাপটে সামনে এগোনো বড়ই মুশকিল। মশাই, সামনে কোথায় দাঁড় করান? এই প্রচন্ড বৃষ্টিতে সামনে এগোনো যাবে না। কিরে রোহান, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন? চল ওই সামনের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। চল চল। আরে শোন, ওই রকম অচেনা বাড়িতে যাওয়া ঠিক হবে না। তাছাড়া দেখ, ওরকম বাড়ি ঘরও তো চোখে পড়ছে না। আরে ওসব বেশি কিছু ভাবিস না, এই বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি নিশ্চিত। এই ঝড় বৃষ্টিতে আমারও যাওয়া ঠিক হবে না, আমিও আপনাদের সাথেই থাকবো। যাই হোক, এবার আমরা সবাই সেখানেই ঢুকে পড়লাম। বাড়ির ভিতরটা একেবারে অন্ধকার, জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে আছে। খুব সাবধানে থাকতে হবে, কিন্তু অনেক কোটি ঘর আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরে একটা অনেক বড় আয়না আছে। সেটা প্রথমে কেউ খেয়াল করেনি, তবে রোহান সেটা খেয়াল করেছে। এইভাবে বসে থাকলে কিচ্ছু হবে না। আমার ফোনে টাওয়ার নেই, তুই একবার ফোন করতো বাড়িতে। সেই চেষ্টা আগেই করা হয়েছে, কিন্তু আমারও আর রমেশেরও কারোর ফোনে টাওয়ার নেই। কাকা, আপনার ফোনে টাওয়ার আছে? আমার আবার ফোন কই, এত পয়সা নেই আমার কাছে যে একটা ফোন কিনবো। বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমাদের বাড়ির সবাই চিন্তা করছে। তখনই তীক্ষ্ণ শব্দ এলো উপরের ঘর থেকে।
মনে হয় উপরের রুমে কেউ আছে, আমাদের মতো বৃষ্টিতে আশ্রয় নিয়েছে। চল তো সবাই গিয়ে দেখে আসি। আরে দাঁড়া, তার দরকার নেই, আমি গিয়ে দেখে আসছি। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি কি আছে দেখবো বলে। আমি রুমে এসে গিয়ে দেখি রুমে কেউ নেই, কিন্তু কি ধুলো মাখা ভাঙা চেয়ার ছাড়া আর কিচ্ছু নেই। জানিস শুভ, আমি যখন ওই আয়নাটার কাছে যাই আমার পিছনে একটা কালো ছায়া দেখতে পাই। দেখ রোহান, আমরা এমনিতেই ভয় পেয়েছি, এখন ওসব কথা বলিস না প্লিজ। আমি তো এই কারণে ওই কথা বলতে চাইছিলাম না, কিন্তু কথাটা সত্যি। কিছুক্ষণ পর আবারও শোনা গেল বিড়াল ডাকার আওয়াজ, কিন্তু আওয়াজটা এতটাই তীক্ষ্ণ যে সহ্য করা বড়ই দায়। বাবু, আপনারা এখানেই থাকেন, আমি গিয়ে দেখে আসছি। কেষ্ট কাকা আওয়াজটি লক্ষ্য করে চলে গেল। আরে বাপরে, কে হয়? এটা কি করে হলো? আমি ভালো করেই লক্ষ্য করেছি, আমার কাঁধে হাত রাখা। ওই লোকগুলোও তো ওই দিকে আছে, তার মানে ভূত ভূত, এখানে ভূত আছে। এখানে ভূত আছে, পালাও। ভূত? কি বলছো এসব? হ্যাঁ সত্যি, আমার কাঁধে হাত রাখা, কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম পিছনে কেউ নেই। আমি এখানে থাকবো না, আমি চললাম এই বৃষ্টির মধ্যে। কি বলছো তুমি? তুমি চলে গেলে আমাদের কি হবে? এইভাবে আমাদেরকে রেখে যেও না প্লিজ। এখনো ঝড় না থামলেও কিন্তু বৃষ্টির দাপট কমেনি, আর তার সাথে মেঘের গর্জন। ওই দেখ, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। কই কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি স্পষ্ট দেখলাম কে যেন ওখানে দাঁড়িয়েছিল। ওই দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না? তখনই হঠাৎ শোনা গেল সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে নেমে আসছে। এবার কেমন যেন আমারও ভয় করছে। উপরে তো কেউ নেই, তবে আওয়াজগুলো পার্শ্বের দরজাটা খুলছে আর বন্ধ হচ্ছে। এটা কি হচ্ছে? বাবু, আমি তো বলেইছিলাম এখানে ভূত আছে, পালাও পালাও এখান থেকে। আরে মশাই, দাঁড়ান দাঁড়ান। কেষ্টু কাকা আমাদের কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেল। রমেশ, আমারও ব্যাপারটার সুবিধের মনে হচ্ছে না। এমন সময় কেষ্টুর বুক ফাটা আওয়াজ আমাদের কানে ভেসে এলো। আমরা সেখানে এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকলাম, আওয়াজটার দিকে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে বাড়ির বাইরে এসে দেখলাম কেষ্টু কাকা আহত অবস্থায় শুয়ে আছে। এই অবস্থা কি করলো আপনার? নরপিশাচ বাবু, নরপিশাচ। তাড়াতাড়ি উঠো আর সবাই এখান থেকে পালাও। আমরা সবাই প্রাণপণে ছুটতে লাগলাম। আমরা পিকনিকে এসে পিশাচের হাতে পড়বো আমরা ভাবতেই পারিনি।